নতুনের কথা ভেবে অসুস্থ হয়ে পড়লো কমলিনী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে নতুন কমলিনীকে বলে, না কাকা বাবু, আমি এমনই কি কোনো দিন গেছে যে কমলিনীকে সবকিছু একা ফেস করতে হয়েছে? আমি কি কমলিনীর আপদ বিপদে কমলিনীর পাশে ছিলাম না? কমলিনীকে কোনো বিপদে কমলিনীকে একা ছেড়েছি? এখন প্রাঞ্জল কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না। এরপরই দেখা যাবে প্রসম বলতে থাকে, না না নতুন দা, এরকম কোনোদিনও হয়নি যে তুমি বুড়িকে একা ছেড়ে দিয়েছো। তুমি ওর সব বিপদে রয়েছো, দোষ তো বুড়ির। তখন কমলিনী বলে, হ্যাঁ সব দোষ আমার, আমি এখন আর কোনো কথাই বলবো না। নতুন তখন বলে, না কমলিনী, তোমার দোষের কথা হচ্ছে না, তোমার কোনো দোষ নেই, কিন্তু তোমার 3 ছেলে মেয়ের বাইরে তোমার কোনো জগতই নেই, সেটা তো দেখতেই পারতে। হয়তো বা এখন রাগের মাথায় এই কথাগুলো আমি বলে ফেলেছি, হয়তো বা বলা উচিত হয়নি, কিন্তু তুমি কি একবারও ভেবে দেখেছো তো যে আমার আমার কোনো অস্তিত্ব আছে তোমার জীবনে? আমিও তো একটা মানুষ, আমারও তো একটা কিছু চাওয়া পাওয়া আছে, কিন্তু তুমি আমার কোনো কথা ভেবেছো কখনো? তখন কমলিনী বলে, আচ্ছা হঠাৎ করে তুমি এরকম কথাগুলো কেন বলছো? কেন বলছো বলো? তখন নতুন বলে, না আমার বলাটা একদম উচিত হয়নি, উচিত নয় আমি জানি, কারণ আমি কিছু বলতে গেলেই তো সবার কাছে খারাপ হয়ে যাব, সেটা তো আমি জানি, আমাকে তো সবাই পছন্দ করে না। তখন বুবলাই বলে, আচ্ছা নতুন কাকু, কেন এসব কথাগুলো বলছো? দেখো একটা সময় না আমি ভালো মন্দ কিছুই বুঝতাম না, আমি অন্যের কথায় চলতাম, আর এখন 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 তো আমি পাল্টে গিয়েছি। আমি আমার ভালো মন্দটা বুঝতে পারি, কে আমাদের জন্য ভালো করছে, কে আমাদের ভালো চায়, কে খারাপ চায়, সবকিছুই আমি বুঝতে পারি। নতুন কাকু, প্লিজ তুমি আমাকে এসব কথাগুলো বলে আর নিজেকে অপরাধী করো না। আমার না নিজের কাছে নিজেই অপরাধ বোধ হয়। তুমি না এই কথাগুলো বললে আমার অনেক কষ্ট হয় নতুন কাকু। এখন তো আমি পাল্টে গেছি বলো, এখন তো আমি সবটা বুঝতে পারি, এখন অন্যের কথা আমি শুনি না। তুমি প্লিজ এরকমটা করো না। তখন নতুন বলে, না রে, আমি তোদেরকে কিছু বলতে চাইনি, আর আর তোদেরকে দোষারোপ দিচ্ছি না আমি, তবে আমি নিজের কথাই বলছি। তখন বাবিল বলে, আচ্ছা নতুন কাকু, তোমার কি কিছু হয়েছে? তুমি তো কোনোদিনও এরকম ভাবে রিয়াক্ট করোনি, হঠাৎ করে এতটা রেগে গেলে কেন? তোমার কি হয়েছে বলো না, কি হয়েছে? তোমার কি কোনো সমস্যা হয়েছে? তাহলে আমাদেরকে বলো, আমরা সেটা দেখবো। আর তখন নতুন বলে, না না, আমার এরকম ভাবে রিয়াক্ট করা একদম ঠিক হয়নি, আমার নিজেকে নিজেকে নিজে আরো কন্ট্রোল করা উচিত ছিল। আসলে আমি কেন যে এরকম করলাম, হঠাৎ করে কেন রাগ করলাম, নিজেই বুঝতে পারছি না। আমার ভিতরে কষ্টগুলো না এরকম ভাবে বেরিয়ে এসেছে। তখন কুর্চি বলে, বৌদি ভাই, তুমিও না, নতুন দাও তো একটা মানুষ, তারও তো একটা চাওয়া পাওয়া আছে, তার কথাও তো তোমাকে ভাবতে হবে। তুমি কোনোদিনও নতুনদার কথা আলাদা করে ভেবেছো? ভাবনি তো, তোমার বাবার দরকার ছিল। তোমার 3 ছেলে মেয়ের বাইরে নতুন দাও তো আছে, তাই না? নতুন দা তো কষ্ট পায়। তখন কমলিনী বলে, আমি কি করেছি বলো তো দিদি ভাই, আমি এখানে কি করেছি, আমার দোষটা কোথায়? প্রাঞ্জল তখন বলে, আচ্ছা নতুন, এবার আমরা কোথাও গিয়ে একটু বসি। এভাবে এভাবে রিয়াক্ট করলে কি হবে বলো? এভাবে রিয়াক্ট করো না প্লিজ, আমি বুঝতে পারছি তোমার অনেক কষ্ট হচ্ছে। ঠিক তখনই বাবিল মিছিলকে দেখতে পায় আর মিছিলের কাছে এগিয়ে আসে আর বলে, এই মিছিল, ওইদিকে মানে মিঠিকে কি ভিতরে দিয়ে আসলি? তখন বলে, হ্যাঁ, মিঠিকে অপারেশন থিয়েটার রেখেই তারপর আসলাম, কিন্তু কি হয়েছে? তখন বাবিল বলে, দেখ না, নতুন কাকু হঠাৎ করেই মায়ের উপর রেগে গিয়েছে, তুই একটু গিয়ে সামলা না, কেন যে এরকম ভাবে রিয়াক্ট করছে কিছুই তো বুঝতে পারছি না। মিছিল তখন বলে, তুমি কি করছো, তুমি সামলাতে পারো না? তখন বাবিল বলে, তুই তো জানিসই আমি না এসব পারি না, চল না। তখন মিছিল সবার সামনে গিয়ে বলে, এই তো সবাই এখানে, মিঠিকে ভিতরে রেখে এসেছি। তখন কমলিনী বলে, মিঠি ঠিক আছে তো? মিছিল তখন বলে, কাকিমা খারাপ থাকতে যাবে কেন, মাত্র তো ওকে দিয়ে আসলাম ওটিতে, ও যেরকমই ছিল ঠিক সেরকমই আছে, ওর তো এখনো অপারেশনই হয়নি, এবার অপারেশন তো হবে। আচ্ছা তোমার কি হয়েছে, তুমি এরকম ভাবে কষ্ট পাচ্ছ কেন বলো তো? কেন কষ্ট পাচ্ছ? মিঠি তো সুস্থ হয়ে যাবে, 1-2 দিন পরে বাড়িতে চলে যাবে। কমলিনী বলে, হ্যাঁ সেই তো। তারপর নতুন বলে, আচ্ছা একটু খাওয়া দাওয়া করলে হতো না? কমলিনী তো সকাল থেকে কিছুই খায়নি, সকাল থেকেই না খাওয়া, তাই চলুন না আমরা একটু কিছু টুকটাক খেয়ে নেই। আর তখন তখন বলে, হ্যাঁ তাই ভালো। আর তখন দেখা যায় প্রাঞ্জল বলে, না না নতুন, আমি না সকালবেলায় খেয়ে এসেছি, আর এখন খেতে বলো না, তুমি বরঞ্চ বুড়িমাকে নিয়ে যাও, বুড়িমাকে নিয়ে গিয়ে কিছু খাইয়ে দাও। আর তখন নতুন বলে, না না কাকা বাবু চলুন না, আমি তো সবার কথাই বলছি, চলুন। আর তখন কুর্চি বলে, বৌদি তুমি যাও,
তুমি যাও একটু কিছু খেয়ে নাও। আর তখন নতুন বলে, কুর্চি তুমি যাবে না? কুর্চি বলে, হ্যাঁ আমি যাবো তো, তোমরা যাও, আমি বরঞ্চ আসছি। তখন প্রাঞ্জল বলে, আচ্ছা বুড়িমা, যাও তোমরা বরঞ্চ কিছু খেতে বসো। তখন প্রসূন বলে, আমি যাব? তখনই প্রাঞ্জল হাত ধরে বলে, না না, ওদের দুজনকে একসঙ্গে যেতে দাও, আমরা বরঞ্চ কোথাও গিয়ে বসি। আর তখন কুর্চি বলে, হ্যাঁ বৌদি, যাও তো, যাও তুমি নতুনদের সাথে, আমরা বরঞ্চ গিয়ে বসছি। তখন নতুন বলে, দাঁড়াও কমলিনী, তুমি আবার জোর করে যাচ্ছ না তো? নিজের ইচ্ছেতে যাচ্ছ? তোমার কি আমার সঙ্গে যাওয়ার ইচ্ছে নেই? বলো। কমলিনী বলে, আমি কি সে কথা বলেছি? নতুন বলে, না, তোমার ইচ্ছে না থাকলে তুমি বলতেই পারো, তারপর তো আবার বলবে তোমাকে জোর করে না হয়েছে। তখন কুর্চি বলে, আচ্ছা নতুন দা, প্লিজ এরকমটা করো না, বৌদিরই তো খারাপ লাগছে। তখন বুবলাই বলে, হ্যাঁ মা, তোমরা বরঞ্চ যাও, গিয়ে কিছু খেয়ে নাও, আর তখন একটু কিছু মুখে দিয়ে নাও, এরপর তো খারাপ, মানে শরীর খারাপ করবে, তাই না? অপারেশন তো এখন অনেক লেট আছে, এরপর যদি খাওয়ার সময় না পাও, তাই বলছি কিছু খেয়ে নাও, এখনই খাওয়ার সময়, তোমার যদি খাওয়ার ইচ্ছে না থাকে তাহলে থাক, খেতে হবে না। কমলিনী বলে, আচ্ছা আমি কি বলেছি একবারও যে আমি খেতে পারবো না, আমি যাব না, আমার যাওয়ার ইচ্ছা আছে বললাম তো। তখন নতুন বলে, হ্যাঁ বলতেই পারো, তারপর আবার তোমাকে জোর করে নিয়ে যাচ্ছে, এটা তো বলতেই পারো, তোমার যদি খাওয়ার ইচ্ছে না থাকে তাহলে যেতে হবে না, তাহলে বরঞ্চ কারোরই খেতে হবে না, থাক। তখন কুর্চি বলে, আচ্ছা যাও তো বৌদি ভাই, যাও খেয়ে আসো, তোমারও তো শরীর খারাপ করবে না খেলে। আর তারপর প্রসূন বলতে থাকে, আচ্ছা আমরা তো কোথাও গিয়ে বসতে পারি নাকি? আর তখন কমলিনী বলে, আমি যাব তো, যাবো। তখন প্রাঞ্জল বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, তোমরা যাও। আর তখন প্রসূন বলে, হ্যাঁ আমরাও গিয়ে বসি। মিঠিল, ভিজিটের রুমটা কোথায়? তখন মিঠিল বলে দিলেই সবাই সেখান থেকে চলে চলে এদিকে মিঠিল কুর্চিকে বলে, পিসিমণি কি হয়েছে গো? কুর্চি বলে, আর বলো না, হঠাৎ করেই না নতুন দা বৌদির উপর রিয়াক্ট করেছে, বুঝতেই তো পেরেছো, বৌদি সব সময় তার 3 ছেলে মেয়েকে নিয়ে ব্যস্ত থাকে, নতুন দাও তো একজন মানুষ, নতুন দার প্রতি আলাদা করে কোনো কোনো দায়িত্বই পালন করে না, সেই জন্যই নতুন দা আজকে রিয়াক্ট করে ফেলেছে। যাক, ওরা তো আলাদা একটু সময় কাটাতে পারে, কাটাক, আমরা বরঞ্চ পরে ওদের সাথে গিয়ে জয়েন হব, ঠিক আছে? মিছিল বলে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ওইদিকে নতুন আর কমলিনী ক্যান্টিনে যায়, আর তখন দুজন থম মেরে বসে থাকে। এরপর কমলিনী নতুনকে বলে ওঠে, তুমি সবার সামনে আমার উপর এরকম এরকম ভাবে রিয়াক্ট না করলেও পারতে, ইদারিং তুমি আমার উপর খুব রাগ করছো, কেন বলো তো? আগে তো এরকমটা করতে না। নতুন তখন বলে, কোথায় রাগ করলাম? আমি তো রাগ করিনি, আমি তো কিছু বলিও নি। কমলিনী বলে, ইদানিং আমাদের মধ্যে ঝামেলাটা অনেক বেশি হচ্ছে, কই আগে তো এমনটা হতো না। নতুন বলে, কই, এমন তো কোথাও মানে কিছু নেই, আসলে আমাদের বিয়ে হয়েছে কমলিনী, সেটা তোমাকে বুঝতে হবে, আসলে আমিও তো একজন মানুষ, তোমার 3 ছেলে মেয়ের বাইরে আমিও তো আছি, তোমাকে তো সেটাও বুঝতে হবে। কিন্তু না, তোমার পুরো দুনিয়া জুড়েই তোমার 3 ছেলে মেয়ে, আর কারো কোনো জায়গায় নেই, তাহলে আমি আমি কেন আছি বলো তো? আমার জায়গাটা কোথায় বলতে পারো? আর তার জন্যই না মাঝে মধ্যে মন খারাপ হয়। এই যে তোমাকে আমি কত মানে ফটোগ্রাফি ক্লাসে জয়েন করিয়ে দিলাম, তুমি কি করলে? কয়দিন ভালোভাবে গিয়েছিলে, আর কত ভালো ছবি তুলো বলো তো, কিন্তু এখন এখন একদম যাওয়া ছেড়েই দিয়েছো। কমলিনী বলে, তুমি দেখছোই তো, ওরকম কোনো পরিস্থিতি আছে যে আমি যাব? তখন নতুন বলে, শোনো, পরিস্থিতির দোষ দিও না, পরিস্থিতি না অনেক আগেই সামলে নেওয়া হয়েছে, কিন্তু তুমি স্বাভাবিক হতে পারোনি, তার জন্যই তুমি যাওনি, না হলে তোমার একটা বাইরের জগতে আলাদা একটা নাম হোক, সেটাই তো আমি চাই, আর তো কিছু আমি চাই না। তুমি এখান থেকে বের হতে পারছো না। তখন কমলিনী তাকিয়ে থাকে নতুনের দিকে, নতুন তখন বলে, এই যে ছেলে মেয়ে করো, ছেলে মেয়েদের আলাদা একটা জগৎ হবে, ওরা এক সময় আলাদা হয়ে যাবে, তখন তখন তো তুমি একা হয়ে যাবে, সেটা কি তুমি একবার ভেবে দেখেছো? দেখোনি তো, সেই ভেবেই না আমার খারাপ লাগে, তার জন্যই আমি কথাগুলো বলে ফেলি। তোমাকে তোমাকে আমি ভালোবাসি কমলিনী, তোমাকে মানে তুমি আমার কথা আলাদা করে কোনোদিনও ভেবেছো? ভাবোনি তো। এই যে আমরা স্বামী স্ত্রী, আমাদের মধ্যে কোন রকম কোনো স্বামী স্ত্রীর বন্ধন আছে? তখন কমলিনী চুপ করে শুনতে থাকে কথাগুলো। নতুন তখন বলে, আগে আগে না হয় কোন রকম কোনো আমাদের মধ্যে কিছু ছিল না, তার জন্য হয়তো বা মন খারাপও হতো না, কিন্তু এখন তো মন খারাপ হয়। এই যে আমরা স্বামী স্ত্রী, কিন্তু আমাদের মধ্যে আলাদা কোনো কথা হয় না, আমার কথা তুমি একবারও ভাবো না, আলাদা করে আমার কথা কি তুমি ভাবো? বলো না তো। শুধুমাত্র তোমার দুনিয়া ঘিরেই 3 ছেলে মেয়ে, এর বাইরে তুমি কিছু ভাবতেই পারো না কমলিনী? তাহলে কি আমার খারাপ লাগবে না? বলো না, আমার খারাপ লাগবে না? তখন কমলিনী বলে, আগে তো তুমি এরকম ভাবে রিয়াক্ট করতে না।
তখন নতুন বলে, আগের কথা অন্যরকম ছিল। আমি শুধু চেয়ে চেয়ে দেখতাম। আমার কোনো রকম কোনো অধিকার ছিল না। তার জন্যই আমি কিছু বলতে পারতাম না। কিন্তু এখন, এখন তো আমরা স্বামী স্ত্রী, আমার তো অধিকার রয়েছে। তারপরেও আমার কেন মনে হয় যে তোমার ব্যবহারে আমি অনেকটাই বাইরের লোক। আমার কোনো রকম কোনো অ্যাডজাস্টই করি না তোমার জীবনে। আমার কোনো মূল্য নেই তোমার জীবনে, সেরকমটাই মনে হয়। আমাদের আলাদা কোনো কথা নেই, আমাদের অনুভূতি নেই, কোনো কিছুই নেই। আমার তো ইচ্ছে করে মাঝে মধ্যে তোমার জন্য আলাদা কিছু নিয়ে আসি, বা আমরা কোথাও ঘুরতে যাই। সেরকমটা কি কোনোদিন কিছু হয়েছে? হয়নি তো। তুমি তুমি আমার জন্য একটু সময়ও বের করতে পারো না। সব সময় ছেলে মেয়ে করো। আর আমি কি মানুষ না? আমি কি মন খারাপ করতে পারি না? তুমি নিজে থেকে আজও পর্যন্ত আমার কাছে আসতে পারলে না কমলিনী। আমার কাছে আসতে তোমার ভালো লাগে না। তখন কমলিনী বলে, দেখো এ কথা তুমি কেন বলছো? তাহলে তুমি আমাকে কেন বিয়ে করলে বলো তো? বিয়ে করার তো কোনো দরকার ছিল না। তখন নতুন বলে, দেখো কমলিনী, তোমাকে আমি সারা জীবন ভালোবেসেছি। সারা জীবন তোমার পাশে ছিলাম আমি। আর তো বিয়েটা হয়ে গেছে আমাদের মধ্যে, সামাজিক বন্ধন। আমরা বিয়ে করেছি, আমরা এখন স্বামী স্ত্রী। এসব কথা এখন তুললে কি হবে? কিন্তু কিন্তু আমরা স্বামী স্ত্রী হিসেবে কোনো রকম কোনো অধিকার নেই তোমার উপরে। সেটাই। দেখো সারা রাত আমি একা ঘুমিয়ে থাকি আমার রুমে, আর তুমি তুমি বাইরে থাকো। ছেলে মেয়েরা যতক্ষণ পর্যন্ত না ঘুমায় ততক্ষণ পর্যন্ত তুমি তাদের কাছেই থাকো, বাইরেই থাকো, একটা কোনো এসে তারপর শুয়ে পড়ো। যদি তোমার উপর আমি হাত দেই, তখন তখন তুমি যেন ধুমড়ে মুচড়ে যাও, যেন আমার তোমার উপর কোনো অধিকার নেই। আমি তোমাকে জোর করতে পারি না কমলিনী, কারণ আমি তো শিক্ষিত মানুষ, আমার নিজের মধ্যে মনুষ্যত্ব বোধ আছে। তাই আমি কখনো কখনো কাউকে কিছু নিয়ে জোর করতে পারি না। তুমি নিজে থেকে আমার কাছে আসতে পারো না, কি করব আমি বলো? আমারও তো চাওয়া পাওয়া আছে, সেটাও তো তোমাকে বুঝতে হবে। কিন্তু না, তুমি আমার চাওয়া পাওয়া গুলো কোনো মূল্যই দিচ্ছ না। আর তোমার মূল্য সবকিছুই সবকিছুই আলাদা। শুধুমাত্র আমার জন্য সময় নেই। তখন কমলিনী বলে, কি বলবো বলো তো? সব দোষ আমার। আমি হয়তো বা কোনোদিন এরকম ভাবে ভাবিনি, তোমার কথা আলাদা করে ভাবিনি। হ্যাঁ, এখন থেকে ভাববো, ভাববো আমি। তখন নতুন বলে, পারবে না তুমি, জানি আমি তুমি পারবে না। তুমি হয়তো বা জোর করবে, কিন্তু তুমি পেরে উঠবে না। তাই আমি চাই না যে তুমি নিজের নিজের যে অস্বস্তিগুলো আছে সেগুলো কাটিয়ে নাও। আমিও চাই না, বিশ্বাস করো। আমার আমার তোমার সঙ্গে কত কথাই থাকতে পারে। তাই ইনস্টিটিউটে যাই, সেখানে ছাত্রছাত্রীরা আছে। তার বাইরেও তো কত রকম কত কথা থাকে বলো। সেই কথাগুলো আমি তো রাতে তোমার সঙ্গে বলতে চাই। হ্যাঁ, তোমার আমার সঙ্গে শুধু কথা থাকে ছেলে মেয়েদের নিয়ে। তার বাইরে আমাদের নিজস্ব কোনো ব্যক্তিগত কোনো কথা থাকে না, ব্যক্তিগত কোনো মুহূর্তই থাকে না। তুমি আমার তুমি আমাকে নিজে করে কোনোদিনও চাওনি। হ্যাঁ, তুমি আমার খেয়াল রাখো, সেটা তোমার অভ্যাসে পরিণত হয়েছে। কিন্তু কিন্তু আমি তোমার অভ্যাস হইনি। তুমি এখনো মনে করো যে বিয়েটা করে তুমি ভুল করেছো। তুমি 3 বাচ্চার মা, তোমার এই বয়সে এসে বিয়ে করা উচিত হয়নি, তুমি সেটাই মনে করো। সেই জন্যই তুমি এখনো এখনো আমাকে মেনে নিতে পারছো না কমলিনী। আমার না ভালো লাগে না, বিশ্বাস করো। মাঝে মধ্যে মনে হয় যে আমি হাঁপিয়ে গিয়েছি। হয়তোবা আমার বয়সের কারণে হতে পারে। একটা সময় হয়তোবা আমিও মেনে নিব, মানিয়ে নিব, তারপর ঠিক হয়ে যাবে। কিন্তু এখন তো কষ্ট হয়, আমিও তো রক্তে মাংস করা একজন মানুষ। আমার তো কিছু চাহিদা থাকতে পারে, আমার কথাও তো কিছু ভাবার দরকার। আমার তো কষ্ট হয়। সেটা তোমাকে তোমাকে না বললে আমি কাকে বলবো কমলিনী? বলো না, আমি কাকে বলবো? কমলিনী তখন কাঁদতে থাকে আর বলে, হ্যাঁ, আমি না ওইরকম ভাবে কখনো ভাবিনি। আর বলিওনি যে আমি বিয়েটা মেনে নিতে পারিনি। কেন হয়তো বা আমার মনের মধ্যে যে এসব ভাবনা আসে, কিন্তু বিশ্বাস করো আমি এরকমটা চাইনি। নতুন তখন বলে, তুমি এরকমই চেয়েছো কমলিনী। তুমি কখনোই কখনোই আমাকে মেনে নিতে পারোনি। তুমি জোর করে আমার সঙ্গে আছো। না হলে তোমার জীবনে কোথাও কি আমি আছি? নেই তো। তখন কমলিনী বলে, আচ্ছা, কেন তুমি এরকমটা করছো? তোমার জীবনটা আমি একদম নষ্ট করে দিলাম, তাই না? তোমার জীবনে আমার সমস্যাগুলো জড়িয়ে গিয়েছে। তার জন্যই তুমি কিছু করতে পারছো না। তুমি হাঁপিয়ে গিয়েছো, তাই তো? আমি না বুঝতে পারছি যে আমার ছেলে মেয়েদের ছাড়া অন্য কিছু আমি ভাবতে পারছি না। কিন্তু বিশ্বাস করো, তুমিও তো আমার জীবনে আছো। তখন নতুন বলে, হ্যাঁ আছি, কিন্তু আমার না ভালো লাগে না। আমার ইচ্ছে করে যে অনেক দূরে চলে যাই, বিশ্বাস করো, অনেক দূরে চলে যাই। আমার ইচ্ছে করে সবকিছু থেকে অনেক দূরে, অনেক দূরে। কারণ তুমি এখনো এই বিয়েটাই মানতে পারলে না কমলিনী, তাহলে আমাকে কি করে মানবে? আমি না সবকিছু বুঝতে পারি, তারপরে আমি কিছু বলি না। কিছু বলি না কেন জানো? কারণ তুমি কষ্ট পাবে, তার জন্যই কিছু বলি না।
তখন কমলিনী বলে, কেন এরকমটা করছো, কেন এসব কথাগুলো বলছো? আমি আমিও তো তোমাকে ছাড়া কিছু ভাবতে পারি না। বিশ্বাস করো, কিছুই ভাবতে পারি না। আমার জীবনে কে বলেছে যে তোমার কোনো অস্তিত্ব নেই? তুমিও তো আমার জীবনের একটা অংশ। নতুন তখন বলে, না কমলিনী, তুমি এগুলো আমাকে খুশি করানোর জন্য বলছো, তোমার জীবনে কোথাও আমি নেই। তখন তো কমলিনী এই কথাগুলো শুনে নতুনের দিকে তাকিয়ে থাকে আর অবাক হয়ে যায়। তারপর দেখা যাবে কমলিনী একসময় নতুনের কথাগুলো ভাবতে থাকে, আর ভাবতে ভাবতেই অসুস্থ হয়ে পড়ে। এরপর কমলিনী অসুস্থ হলে নতুন বুঝতে পারে হয়তোবা নতুনের কথাগুলো শুনেই আঘাত পেয়ে অসুস্থ হয়ে গিয়েছে। তখনই হসপিটালে ভর্তি করা হয় কমলিনীকে। কমলিনী হসপিটালের বেডে শুয়ে থাকে, আর তখন কমলিনীর হাত ধরে কাঁদছে নতুন, আর বলছে, আমার ভুল হয়েছে, আমি আর কখনো এমনটা বলবো না তোমায়। তুমি যা খুশি তাই করতে পারো, সবসময় আমি তোমার পাশে আছি কমলিনী। এই বলে নতুন কাকা। তো বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।